কথা বলছে বাংলাদেশে। স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল। আজ আমার সঙ্গে কথা বলছে বাংলাদেশে যোগ দিয়েছেন খায়রুল আলম সবুজ। সবুজ, আপনাকে স্বাগত। কথা বলছে বাংলাদেশে এবং অনেকদিন পর আপনার সঙ্গে দেখা। বাংলাদেশ, আমরা বলি যে বাংলাদেশ আমার বাংলাদেশ, সে বাংলাদেশ নিয়ে আপনার বাংলাদেশ কেমন আছে? আমার বাংলাদেশ ওই জীবনের মতো, বুঝলে, কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে। কখনো খারাপ আর ভালো বহুদিন ধরে চলে না, মাঝে মাঝেই একটু ভালো আসে একটু খারাপ আসে, এগুলো কোনো ব্যাপার নয়। জীবনও যেমন এরকম, যেখানে জীবন যাপন করি সেখানেও সেই একই অবস্থা। এখন তো মনে করো যে এই মাঝখানে যে অবস্থা হয়েছিল কিছুদিন আগে, তখন মনটা খারাপ হয়ে গেল। মনটা নিয়েই তো ব্যাপার স্যাপার, তো মনটা খারাপ হয়ে গেল, আবার মন একটু একটু ভালো হচ্ছে, এরকম হচ্ছে আর কি। তো এই যে সূর্য আলো দেয়, মেঘ কখনো ঢেকে দেয়, ও জীবনের সাথে মিল আছে। আমার বাংলাদেশের সাথেও ওইখানে আমার মিল। যে একটু আলো দিবে, একটু মেঘে ন্যাচারালি তারা মেঘে ঢেকে যাবে, আবার আমরা তারা দেখতে পাবো। ওই যে একটা জিনিস আমরা আলোচনা করছিলাম যে ওই যে ভালোবাসা, কে কতটুকু ভালোবাসে বাংলাদেশকে, সেটাও তো একটা প্রতিযোগিতা আমরা দেখি। একটা ভালো কথা বলেছ, প্রতিযোগিতা যেখানে আসবে ভালোবাসার, সেখানে প্রকৃত ভালোবাসা থাকে না। কোট করতে পারো, দিস ইজ মাই ওন ফিলিং। যেখানে প্রতিযোগিতা হয় ভালোবাসার, সেখানে ভালোবাসা থাকে না, প্রেম থাকে না। ওইটা একটা অন্য স্টেজের ব্যাপার। কিন্তু এটা তুমি প্রতিনিয়ত যা কিছু জীবন যাপন এর মধ্যে থাকে না। ইট ইজ এ ডিফারেন্ট থিং, এবং ও আসেই অন্য জায়গা থেকে। এটা তুমি চর্চা করলেও হবে না। দেশপ্রেমকে চর্চা করা যায় না কিরে? আমাকে তো কেউ কেউ বলে যে কি, আমি তো বলি যে আর এক জন্ম দে আমারে। আমি লিবিয়া থেকে ফিরে এসে, তুমি তো জানো আমি লিবিয়া ছিলাম, তো লিবিয়া থেকে ফিরে এসে আমি একটা গান লিখলাম 1982 সালে, আর এক জন্ম দে আমারে, এক জন্মে হয় না দেখা, আর এক জন্ম দে। আমি চাকরিকে ছেড়ে দিয়ে চলে আসলাম। কেন? কারণ আমি আর কোথাও সুখ পাচ্ছি না, আমি এখানেই সুখ পাই। এখন দেখো, মানুষ তার দেশকে ভালোবাসবে, ঠিক আছে, কিন্তু তুমি যদি প্রতিযোগিতা করো, আমার চেয়ে ভালো কেউ দেশকে বাসতে পারে না যদি কেউ আমাকে বলে, তখন আমি বলি যে আমার চেয়ে যদি বেশি কেউ করে, বেশি ভালোবাসে, সে আসলে মাসি। মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আমার চেয়েও আমি আমার দেশকে ভালোবাসি। এতটাই ভালোবাসা এর জন্যে যে আমার চোখে মাঝে মাঝেই পানি আসে অকারণে, এবং সেটা যখন কেউ খুব লেখায়, সেটা আমার সহ্য হয় না। কিন্তু আমার সহ্য না হলেও আমি মনে করি দিস ইজ অলরাইট। চেঞ্জটা কিন্তু আমি পজিটিভ মনে করি। পরিবর্তনটাকে পজিটিভ মনে করি এই কারণে, আমার তো এখন বয়স হয়েছে, তাই না? আমি তো এইসব কথা বলতেই পারি। পারেন। হ্যাঁ, সেই এখন চেঞ্জ ইজ গুড, বাট চেঞ্জটা সেরকম হতে হবে, তাই না? সুন্দরভাবে হবে। যে কোনো সুন্দরকে আমি গ্রহণ করি। আমার দেশ একটি সুন্দর দেশ, এর পসিবিলিটি অসম্ভব রকম পসিবিলিটি। মুহূর্তের মধ্যে তুমি দেখো, এই যে একটা গাড়ি, যেটাকে ব্যাটারি বলছিলাম আমরা, তাই না? এখন দেখো সমস্ত শহরের, যে কোনো শহরের পুরো মেইন মানে মূল জায়গাটি ভরে ফেলছে ব্যাটারির গাড়িগুলো। ওকে এখন চাইলেই তো তুমি সরাতে পারবে না মুহূর্তের মধ্যে। কিন্তু এটা একটা ঘটনা ঘটে গেছে, সেটা কিন্তু তোমার কেউ চিন্তা করে নাই, কিছুই না। ওই রিক্সাওয়ালারা, ওই সবগুলো মানুষ মিলেমিশে এখন ওরা গাড়ি চালায়। তো আমি রিক্সা উঠতে গেলে বলি, এটা রিক্সা কিন্তু না। আমি তাহলে কি? অটো। ইন্টারেস্টিং ব্যাপার। তো দেখো এরকম চেঞ্জগুলো হচ্ছে। চেঞ্জ ইজ অলওয়েজ ওয়েলকাম, যদি সেটা তোমার মঙ্গলের জন্য হয়, তোমার কল্যাণের জন্য হয়, তোমার জন্যে হয়, সৃষ্টির জন্যে যদি হয়, সৃজনশীলতা টিকিয়ে রাখার জন্য যদি হয়। এখানে একটা কথা আসে, এই যে সৃজনশীল শব্দটি আমি বললাম, দেখো
এই শিল্প সাহিত্য সংস্কৃতি এটা কি সেটাই আমরা বুঝতে পারি না। এই গোটাটা জীবন আমি এটার সাথে থেকে থেকে এখনো ভালো করে বুঝতে পারিনি, তবে এইটুকু বুঝেছি একটা জাতি গঠন করার জন্য শিল্প সাহিত্য সংস্কৃতির কোনো রকম কোনো বিকল্প নেই। এর চর্চার সাথে কারো কিছু আর কোনো কিছুর কথা মানে কম্পেয়ার করতে পারো না। শিল্প সাহিত্য সাংস্কৃতিক যা কিছু জীবন যাপন, এটা তোমার নিজস্ব একটা ব্যাপার। তো এই যে নিজস্ব ব্যাপারটি আসে, সেটা কোনো এক জায়গায় একমত না হলে আসে না। ঐক্য 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 খুব জরুরি জীবনে। আপনার কাছে মনে হয় যে আপনার এই পর্যন্ত আসতে যে আপনি ঐক্য দেখেছেন এই সুন্দরের প্রশ্নে, সংস্কৃতির প্রশ্নে, বা যদি ঐক্য দেখেও থাকেন সেটা টেকসই ছিল কতক্ষণ? থাকে না তো, ঐক্য থাকে না, কারণ মানুষ তো কতগুলো স্বার্থ নিয়ে জন্মায়, স্বার্থবোধ নিয়ে জন্মায়, তাকে শিক্ষিত মানে এক ধরনের মারণাস্ত্র। হ্যাঁ, মানে এই স্বার্থটা স্বার্থ স্বার্থ মানুষের স্বার্থ নিয়েই তো জন্মায়। কিন্তু মানুষ কি করে, যারা একটু মানে সেই রকম, তারা ওইটাকে কমিয়ে আনে, ওই নিয়ন্ত্রণ করে ওই বোধটাকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণবিহীন কোনো কিছু ভালো নয়। সেক্ষেত্রে কি সুন্দরও তাই? মানে সুন্দরতা অনেক সময় অতিশয় সুন্দর, অতিশয় সুন্দর কিন্তু তোমার ভালো লাগবে না, তুমি দেখে নিও সেটা তোমাকে মানে মাত্রা, আমাদের তো আবার মাত্রা কেন সমস্যা। এক্স্যাক্টলি, মাত্রা তো লাগবেই, একটা প্রপোর্শন না হলে তো হবে না। তো যখনই দেখবে যে তুমি ভালো লাগছে বলে খাচ্ছ, সেটার যে আফটার ইফেক্টটা কী সেটা তুমি তো জানো। সুন্দরও সেরকমই, খুব বেশি সুন্দর কেমন যেন লাগে, হ্যাঁ, অসহনীয় অসহনীয় লাগে, বলে না অনেকে অসহ্য রকম সুন্দর, তো সেটাও আছে। তাই সুন্দর স্ট্যান্ড করা যায়, অসুন্দরকে স্ট্যান্ড করা যায় না। মানুষ মরে যায় ভেতরে ভেতরে, অসুন্দর দেখতে দেখতে মানুষ ভেতরে ভেতরে মরে যায়, তাকে মারতে হয় না, সে এমনিতেই মরে যায়। যে সৌন্দর্য পছন্দ করে ভালোবাসে, যে সুন্দরের পূজারই ধরো, সে অসুন্দর দেখতে দেখতে নিজে নিজে মরে যায়, প্রতিদিন মরে সে। আর যদি এই সুন্দরটা ব্যালেন্স থাকে, তাহলে সব ডেভেলপমেন্ট অন্যরকম হয়। এই ডেভেলপমেন্টের গোড়ায় থাকে হলো কি প্রেম। একটা জড়বস্তুর জন্য প্রেম, একটি নামের জন্য প্রেম, এটা কিছুই না। একটা আকাশের জন্য প্রেম, একটা নদীর জন্য প্রেম, ধান ক্ষেতের জন্য প্রেম, বট গাছের জন্য প্রেম, এটা ল্যাম্পপোস্টের জন্য প্রেম, ল্যাম্পপোস্টের জন্য প্রেম, একটা পাগলের জন্য প্রেম। আমার ছিল একটা পাগলা ছিল বরিশালে, আমার ছোটবেলায়। ঝালকাঠিতে না, বরিশাল বরিশাল শহরে? শহরে। আমি তো বরিশাল শহরেই জন্মে আমার। আমার আমার জন্ম হলো গিয়ে অক্সফোর্ড মিশন, একটা চার্চ আছে, ওই চার্চের মধ্যে একটা মেটার্নিটি হাউস ছিল, ওই যে ওখানে আমার জন্ম। তাই আমার শহরটা, বরিশাল শহরটা ছেড়ে থাকতে আমার ভালো লাগতো না কখনোই। আমি একটা বিরতিতে যাব সৌদ ভাই, এই জায়গায় আপনাকে একটু থামাতে হচ্ছে, দুঃখিত। যে আমরা বরিশাল শহর, ঝালকাঠি, ওখানকার সুগন্ধা নদী, কীর্তনখোলা নদী, এবং তারপর আপনার ঢাকার জীবন, এই যে সুন্দর, আপনি তো সব জায়গায় সুন্দর দেখেছেন, তো দুইটা সুন্দরই একটু বিবর্ণ হয়েছে, তারপর আপনি কীভাবে সুন্দর খুঁজে পান, পরিবর্তন হয়েছে, সেইটা শুনবো। একটু বিরতি থেকে আসতে হচ্ছে। দর্শক, আমরা যাচ্ছি কথা বলছে বাংলাদেশের বিরতিতে, ফিরে এসে আবার সবুজ ভাইয়ের কাছে সুন্দর কথা শুনবো। বিরতির পর আবার ফিরে এলাম কথা বলছে বাংলাদেশে। আমরা ছিলাম সুন্দরে, এবং আপনি বরিশাল শহরে ছিলেন। আমি আবার ঢাকা পর্যন্ত আপনাকে আনতে চেয়েছিলাম, আমরা বরিশাল শহর থেকে আবার শুরু করতে পারেন সুন্দরের কথা। হ্যাঁ, ওই যে পাগলের কথা বললাম না একটা, তো পাগলটা আমি বলছি যে আমার পাগলকেও আমি ভালোবাসি। ওই পাগল কী করতো, ও একটা প্যান্ট পরতো, তো প্যান্টটা পরে যেত, অতটা রাখতে পারতো না, খুব বেশি দূর যেত না, এইখানটাই পরে যেত, টেনে আবার টেনে উঠাতো। আর এক জায়গা থেকে আরেক জায়গায় ও গান গেতে গেতে যেত, গিয়ে ওখানে স্টপ দাঁড়িয়ে থাকতো। গান গাইতে গাইতে একটা লাইন কোথাও এক জায়গায় এসে দাঁড়ালো, সেখানে কতক্ষণ দেখলো, এই দেখা দেখে একা দাঁড়ায় আছে, আবার গান গাইতে শুরু করলো, আবার দৌড় দিল। ও করতো কি, তখনকার দিনে সদর রোড যেটা বরিশালের, ওইখানে একটা পুলিশ ছিল, স্ট্যান্ড ছিল, ও ওইটার উপর চলে আসতো,
এসেই লাফ দিয়ে ওখানে ঝাঁপ দিয়ে দাঁড়াতো, দাঁড়ায় আঙুল উঠায়, এ যদি আকাশ হয় তোমায় কি নামে আমি ডাকবো বলো। বাহ, কে অপূর্ব! ওকে বলতো এ যদি আকাশ হয় তোমায় কি নামে আমি ডাকবো বলে বলে একটা সুর, তারাক মাহমুদের একটা গান আছে এরকম, সেই গানটা সে গাইতো। তো এই পাগলকে না ভালোবেসে তো পারা যায় না। ও তো ওর জন্য বলছে না কিছু। এ যদি আকাশ হয়, আকাশ তো অন্য জিনিস, মানে আদিগন্ত আকাশের তো কোনো কোথাও কোন সীমা নেই, অনন্ত। অনন্ত যদি এই হয় তাহলে তোমাকে আমি কি নামে ডাকবো? তুমি তো আমার কাছে তার চেয়েও অনন্ত। দেখো যে এই যে ব্যাপারটি, এর ভেতরের যে যে জায়গাটি, সেটা খুঁজে বের করতে হবে। তো কিছু না বের করে এইসব কথাবার্তা কয়ে লাভ নাই। বড় কথা বলো না কেউ, ওই বড় মাঝখানে থাকো, বড় দরকার নেই। আমাদের এত বড় দরকার কি? আমরা জীবন সুন্দরভাবে যাপন করতে পারছি কিনা, দ্যাট ইজ ইট, আর তো কিছু না। আর আমরা এখন সিনিয়র সিটিজেন হওয়াতে আমাদের তো বোধের জায়গা থেকে অন্যান্য জিনিস আসে, অনেক কিছু আসে। এখন মানুষকে আমি তো অন্য কিছু ভাবতে পারি না, আমি ভাবতে পারি এইটা যে ভালোবাসি তোমাকে, তোমাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো, সুন্দর থাকো। এখন এই সুন্দর সুন্দর জিনিসটি হল কি, ওই চার্চটি দেখেছিস? হ্যাঁ, যে চার্চে আমার জন্ম জি, হয়েছে, গিয়েছি, বেশ কয়েকবার গিয়েছি। মেটার্নিটি হাউসে, ওর গ্রিন, ওর রেডনেস, এবং ওর যে ইয়েটা তোমার সেই মিনারেটটা কি অপূর্ব, আর নীরবতা, নিস্তব্ধতা। সলিটিউড, সলিটারি একটা প্লেস। ঢুকলে ভেতরে মনে হয় যে সমস্ত শরীর কেমন কেমন করে। আমি মাঝে মাঝে আমার মেয়েকে নিয়ে গেছিলাম, যে তোর বাপ এখানে হয়েছে দেখ, এটার মধ্যে হয়েছিল। তা বরিশাল শহরে বগুড়া রোডে, বগুড়া রোডে জীবনানন্দের বাড়ির। সো ওই জায়গাটা আমার বরিশাল আমার প্রতিদিন আমার সাথে থাকে। ওই নদীটি আমার প্রতিদিন সাথে থাকে। আমি ঝালকাঠি কলেজে যখন মাস্টারি করি তখন সেই সুগন্ধার সেই ঢেউ, সে অসম্ভব হয়ে আমার কাছে আসে। আমার সুগন্ধার উপরে একটা গল্প আছে, মধুমালী নামে একটা গল্প 1977 লিখেছিলাম। একদিন আমি দেখলাম আকাশটা কালো হয়ে আসছে, একদম ঘন কালো, বুঝলেন? নিচে ঢেউগুলো পাগলের মতো লাফাচ্ছে, হ্যাঁ, সুগন্ধার ঢেউগুলো পাড়ে এসে পড়ছে, ওই জায়গাটা সাদা, মানে ফেনা লাগছে। আমিও এখানে দাঁড়ানো নদীর পাড়ে, আমি মনে হয় আমাকে হারাই ফেললাম। ওই জায়গায় দাঁড়িয়েছিলাম এবং ওই জায়গায় আর কিছু আমার মনে নেই, ওইটুকুই আমার মনে আছে। আশপাশে কিন্তু লোকজন ছিল, ওদের কথা আমার মনে নেই। সুন্দর কাকে বলে? সুন্দর তো দেখার চোখ লাগে রে। আমি সুন্দর দেখবো, সুন্দরকে নিয়েই থাকবো, সেই সুন্দর তুমি দেখেছ? তুমি কি উপলব্ধি করছো? উপলব্ধি না করলে কোনো কিছু তুমি জানবে? তো তুমি যে অস্থিরতার মধ্যে থাকো, সে অস্থিরতার মধ্যে কিন্তু উপলব্ধির কোনো জায়গা নেই। সুন্দরের নিমজ্জন দরকার, তোমার নিমজ্জন দরকার, তো না হলে তো হবে না। তো তুমি অকারণ কথা বলবে, তাই এগুলো বলে কোনো লাভ নেই। তারপরে যে নাগরিক শহরে যে আসলেন, এই সে শহরে আসলেন, আমাকে এটা উৎপাটনের মতো মনে হয় আমার কাছে, বুঝছো? মানে আমি গান বাজনা করতাম, লেখালেখি করতাম, নাটক করতাম, আড্ডাবাজি করতাম, পড়াশোনাটা একটু কম করতাম। মানে স্কুলের লেখাপড়া আমার ভালো লাগে না রে। ওই মানে একটু পড়তে হবে, ওইটাকে আবার পড়ে পরীক্ষা দিতে হবে, এই পড়ে পরীক্ষা দিতে হবে, এই চিন্তাই আমাকে অস্থির করে ফেলত। এই জন্য ওর জন্য ভালোবাসাটা আমার তোটা গ্রো করতো না তখন ছোটবেলায়। এখন তো লেখাপড়াই করি, কারণ এখন হলো গিয়ে জানি আমি কি করব না করব, আমার কোনটা ভালো লাগছে কোনটা খারাপ লাগছে। তখন একটা জিনিস দিল তোমার, ওইটা পড়তে হবে, এটা পরীক্ষা দিতে হবে, তোমাকে পড়তে হবে। আমি 1 দিন 2 দিন পড়তাম, ব্রেনটা খারাপ ছিল না একদম। 1 দিন 2 দিন পড়তাম যে কোনো বই পড়ে আর পড়তাম না। কেন আমার মনে থাকতো, মনে করো যে নাটক একটা করছি, আমি 12.5 বছর বয়সে স্টেজে উঠেছি, 12.5 বছর বয়সে আমার পাড়ায়। তো সেই নাটকের মনে করেন পুরো নাটকটা আমি পড়েছি, ওর কোথায় কোন শব্দ আছে আমি বলে দিতে পারি,
একটা এরকম ছিল আমার ব্রেনটার অবস্থা। এখন কিছুই মনে থাকে না, বুঝতে পারছো? এখন তো যে চেষ্টা করি কিছুই, একটা নাম মনে, সাগরের নামটাই আমি ভুলে গেছি। ও যে আমার ছেলের মতো, ওর নামটাই আমি ভুলে গেছি। এই যে ব্যাপারগুলো হয় মানুষের, বুঝতে পারছো? সাগর তো সাগর, আমার সাগর। হ্যাঁ, এখন এই যে জিনিসগুলো, দিস আর চেঞ্জেস। এখন আমি যে কোনো চেঞ্জের সাথে জীবনকে দেখতে চাই, জীবনকে মিলিয়ে চেঞ্জগুলো দেখতে চাই। কিছু শব্দ আছে যে শব্দ না হলেও হয়, ওর কোনো প্রয়োজন নেই। আর কিছু শব্দ আছে যার প্রয়োজন আছে, অনিবার্য। অনিবার্য, এটা তোমার লাগবে। তা এইটা বুঝতে হলে তোমাকে তো পড়াশোনা করতে হবে। তো কিন্তু ঢাকায় যে আপনার যাপনটা কিরকম? এই তো বলছি, হঠাৎ করে আমাকে ওইখান থেকে উঠায় নিল। একদিন রাতে শুনি আমার বড় ভাই মেজো ভাই থাকে তখন করাচিতে, আমি, আমার সেজো ভাই, আমার মা, বোন, 2 বোন এই থাকে বরিশালে। বাবা আছে, বাবা মানুষের কাজ করে, সে ঘুরে ঘুরে বেড়ায়, লয়ার মানুষ, কোর্ট থেকেই চলে যায় সে, বাসায় কোর্ট দিয়ে চলে যায় অন্য জায়গাতে। তো এইরকম ঘটনা ঘটছে জীবনে এরকম। আমি একদিন ভোর রাতে ঘুম ভেঙে যখন গেল, আমি শুনলাম আমার মা আমার মেজো ভাইয়ের সাথে কথা বলছে। মেজো ভাই তখন কানাচি থাকে, মেজো ভাইয়ের সাথে কথা বলছে, যে বলছে এখন নিয়ে যাও, আমি আর পারবো না। তো আমি সাথে সাথে বুঝে গেছি আমার কথা বলছে, যে বলছে যে আমি আর এটাকে এই করতে পারবো না। তা আমার মার ভয় হলো যে আমার পড়াশোনা হবে না, আর যা যা আড্ডা বাজি করি আমি বললাম না তোমাকে যে আড্ডাটাই আমার জীবনের একটা সুন্দর একটা সাবজেক্ট, এবং আমার জীবনে আমি তাই করেছি। চাকরি বাকরি করিনি, মোটামুটি চাকরি যা করে দেখছি কয়েকদিন, দেখলাম ছেড়ে মেরে দিলাম, ওগুলো বাদ, ও দিয়ে আমাকে হবে না, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আমি যেরকম পারি সেরকম জীবনযাপন করব, ঠিক আছে? জীবন তো। তো আপনার জীবনটা আড্ডার, এবং সেই জায়গা থেকে ঢাকায়ও আপনি আড্ডার জীবনেই এসে ঢুকে পড়লেন। না, আমি দাঁড়াও, আমি এখন পর্যন্ত কীর্তনখোলা পার করি নাই। ও, কীর্তনখোলা পার হবে না, আমি একটু বিরতি থেকে আসি ততক্ষণে। দর্শক, আমরা যাচ্ছি, কথা বলছে বাংলাদেশে, বিরতিতে। ফিরে এলাম আমরা বিরতি থেকে, কথা বলছে বাংলাদেশে। শুরু আপনি যেটা বলছিলেন যে কীর্তনখোলা পার হন নাই আপনি। না, তুমি যে আমাকে ঢাকায় আনছো, তারপর কীর্তনখোলাটা পার হয়ে আসি। হ্যাঁ, তারপর তো আরও কাহিনী আছে। তা আমার মা আমার ভাইকে বললো নিয়ে যাও, আমি আর পারছি না। তাই বুঝলাম যে আমাকেই বলছে, উদ্দেশ্যটা আমি। 7-8 দিন পরে দেখি একখানা 7-8 দিন না, আরও একটু পরে, এই ধরো 20 দিন হবে, একটা ছোট লম্বা খাম পিয়ন দিয়ে গেল। ওই খামের মধ্যে টিকিট, বিমানের টিকিট, পিআইএ। কেন? তা আমি বুঝছি কাজ হয়ে গেছে। বাস, আমারও ভালো লাগলো যে যাই, অনেকদিন তো এক জায়গায় আছি, 17 বছর বয়সে বেরিয়েছি। তারপরে গেলাম করেছি, এই কীর্তনখোলা ছাড়লাম। ওরে কীর্তনখোলা ছাড়ার পরে যে কি দুঃখ, কি কষ্ট, সেটা তোমাদেরকে বোঝানো যাবে না। আবার সব রেখে গেছি, মা, ভাই বোন সব আছে, কষ্ট। আর বন্ধু বান্ধব, আমি খুব আড্ডাবাজি করতাম, তো আড্ডাবাজদের তো বন্ধু বান্ধব থাকেই, তাদের রাতে 3টার বন্ধুও আছে। একটা ভাঙা, কবে ভূমিকম্প হয়েছিল আমি জানি না, সেরকম একটি ঘাট, পরেশ সাগর, ভাঙা ঘাটলা। ওইখানে রাত 12টা-1টার দিকে গিয়ে বসতাম। হ্যাঁ, বসলে আমি আর নামতাম না। আমার বন্ধু কবির, ও গলা পর্যন্ত নেমে ওই সাগর, পরেশ সাগর, দিঘিটির নাম পরেশ সাগর, এপারে আমরা ওই ভাঙা ঘাটলায় কবির নেমে গলা উঁচিয়ে করে শব্দ করছে, ও পারে পুলিশ লাইন, পুলিশও করছে, ওকে পুলিশরাও তার গলার সাথে মিলে টিলে। আর আমি উপরে বসে থাকতাম। তা আমার বন্ধুটি বলতো, আমার কি হবে না হবে আমি জানি, তুই আয়, তুই নাম। আমি কে যে এত রাত্রে আমি এই পানির মধ্যে নামবো না, তুই থাক। তো এই ধরনের একটি সময় এই কেটেছে। তখন আমি করাচিতে যাই, তারপরে যাই করাচিতে, এই মনটা খারাপ, এই কবিরের জন্য মন খারাপ। কবির ওয়াজ
কবির ডায়েড 1972 সালেই মরে গেল। হুমায়ুন কবির? না, ওর নাম ছিল আলাদা, অন্য কবিরই জানতাম তখন আমরা, খুব কাছের বন্ধু ছিল আমার। ও মারা গেল সেই সময়। একটা চিঠি আছে, ল্যামিনেট করে রেখেছি। তো যাই হোক, এই গেলাম, আমার সেজ ভাই ঢাকা পর্যন্ত এসে আমাকে F-28 উঠকিয়ে দিল, ছোট্ট প্লেন, ওটা আমি চলে গেলাম। ওখানে গিয়ে আমি স্কুলেই ভর্তি হলাম, ক্লাস 10-এ। ওই পড়াশোনা করলাম। একদিন কি করলো আমার হেডমাস্টার বললেন যে ওখানে একটা হলো তোমার স্কুল, বাংলা স্কুল, সরকারি বাংলা স্কুল, তো সেই স্কুলে অ্যাসেম্বলি হয়। তা আমাকে বললেন যে বক্তৃতা দে। আমি আসি অন্য জায়গা থেকে, অন্য রকম এই বক্তৃতা দে। আমি পারি না, আমি কাঁপি, বক্তৃতার কথা বলতে কাঁপ শুরু হয়ে গেছে। আমাকে টান দিয়ে নে এখন বলছি কতগুলো 2-4 কথা বলবি, বল। আমি একটা মহামসিদ বললাম। তারপরে স্যার বললেন তোর বাড়ি হলো কি শেরে বাংলার বাড়ির কাছে, তুই কথা বলতে পারবি না কেন? একটা জোর দিয়ে দিল আমার, বুঝছিস? সত্যি? আরে রে রে, আরে আমার একদিনেই প্রায় হয়ে গেল। আমি তারপরে একমাত্র কলেজ, বাংলা কলেজ পাকিস্তানে সেই সময়, তারপরে আর তো হয় নাই, একটাই কলেজ ছিল, সরকারি বাংলা কলেজ। সেই কলেজের আমি সেক্রেটারি, এবং সেই কলেজের কারণেই বিভিন্ন রকম জায়গাতে যা কিছু তখনকার দিনের মানে কর্মকাণ্ড, পলিটিক্যাল কাণ্ড, তখন আর তোমার আমি সাংস্কৃতিক কাজগুলো করতে পারিনি। কিছু কিছু করেছি কখনো কখনো, কিন্তু নাটক করা হয়নি। ঢাকা আসলেন কবে? ঢাকা এলাম 18ই মার্চ 1971। মার্চ তখন 7ই মার্চ হয়ে গেছে, কিন্তু বাদ বাকি আর কিছুই জানি না আমরা, কিছু কোনো শব্দ টব্দ পাই নাই। আমাকে একটু ঝামেলা ছিল আমার, এই জন্য আমার বড় ভাই উঠাই দিছে। তখন আমরা এক ফ্যামিলির অনেকে চলে আসছিলাম। এসেই আমি আর থাকি নাই ঢাকায়। আমি আমার বড় ভাইয়ের বন্ধুকে বলছি আমি বরিশাল যাবো আর আসবো, সময় নেবো না, আমি বরিশাল যাবো আবার চলে যাবো, মাকে রেখে আসবো, আমি চলে আসবো। তা বরিশাল যে গেলাম 20 তারিখে, 18 তারিখে এসেছি, 20 তারিখে বরিশাল গেছি, 25 তারিখে ঘটনা ঘটেছে, ক্র্যাকডাউন হলো। তা ওইটা তো আর পুরোপুরি আমরা জানি না। তা মনে করো এরপর তো সবই এটা ওটা পালিয়ে পালিয়ে বেড়ালাম বেশিরভাগ সময়, আর কিছু কাজ করলাম। 71 কেটে গেল এরকমভাবে। মুক্তিযুদ্ধ ক্যাম্পেও ছিলাম, এটা সব কিছু দেখেছি। তারপরের যে আপনার চলে আসলাম ঢাকা ইউনিভার্সিটি। ঢাকাতে ঢাকা ইউনিভার্সিটি এসে ভর্তি হলাম। বাই দিস টাইম আমি করাচি ইউনিভার্সিটিতে পড়তে শুরু করেছিলাম, 2 বছর পড়েছি। কোন বিষয়? ইংরেজিতেই? ইংরেজি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি ইংরেজিতে ভর্তি হলেন? এসেই আমি আবার ট্রান্সফার সার্টিফিকেটের মতো আমি এসে আবার ঢাকা ইউনিভার্সিটির ক্লাস শুরু করে দিলাম। গিয়েই 72-তে একটি নাটক ধরলাম। কেন? আমি ডিসেম্বর নাগাদ, ডিসেম্বর পর্যন্ত 70 একটা নাটকের রিহার্সাল দিয়েছিলাম করাচিতে। সে নাটকটি আর হয় নাই। ওইটা মনের মধ্যে তখনও ছিল, এবং সেখানে তোমার এবং খুব বিখ্যাত একজন অভিনেতা ওই নাটকের আমার নায়ক ছিল, ওকে আমি নায়ক বানিয়েছিলাম, কিন্তু সে নাটকটা হয় নাই। আমি শুরুই করলাম নাটক ইংরেজি ডিপার্টমেন্ট থেকে। স্বরলিপি নামে একটি অর্গানাইজেশন ছিল, সেটা আমার বন্ধু ক্লাসমেট নুরুল করিম নাসিম, ও নাসিমের করা। তো ওইখানে আমরা এই কাজটা টিএসসিতে প্রথম যে নাটকটি হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, সেই নাটকটির ডিরেক্টর ছিলাম আমি, এবং ওইটা লিখেছিলেন নাসিম। আমরা কয়েকজন মিলে কাজ। তো সেই থেকে ঢাকা যাত্রা শুরু। এই যাত্রা সেই ঢাকাতে আপনি শান্তির দেখা পেলেন? থাকেন তো শান্তিকুঞ্জে। শান্তির জন্য একটু ভানটান করতে হয়, বুঝলি? শান্তি তো আর এমনিতে এসে কোলের উপরে বসে না। শান্তি আনার জন্য একটু অশান্তির মধ্যে পড়তে হয়। তো সেই অশান্তির মধ্যে পড়েছি, শান্তিও পেয়েছি। তুমি আজকে যে কারণে আমি তোমার সাথে এখানে বসে কথা বলছি,
এগুলো তো সেই অশান্তিগুলোর কারণেই তো হয়েছে। এগুলো একটু শান্তিপূর্ণ একটি অবস্থান। একটি কবিতা পড়বো আমি আজকে। শান্তির মূলও ঝুলছে। পড়েন। পড়বো? আচ্ছা। শান্তির মূল তো বহুকাল ধরে ঝুলছে, কিন্তু আসে যদি সত্যিকার অর্থে কেউ উপলব্ধি করতে পারে, তাহলে শান্তি আসে। এই কবিতাটি লেখা হলো তোমার 2006। শান্তির মূল ঝুলছে। নাম, মূলটা সাদা নাকি রাঙা তা নিয়ে তর্ক বিতর্ক চাইলে চলতে পারে, তবে এখানে আপাতত তার কোনো অবকাশ নেই, কারণ মূল ঝুলছে। আর এই ঝুলোঝুলিটা ইদানিংকালেরও নয়, আমার জন্মের আগে তো বটেই, তারও বহু আগে, লাখো বছর আগের আমার পূর্বপুরুষের জন্মেরও আগে। বহু জন্ম মৃত্যু, জল গড়াগড়ি এসব হয়েছে। জল স্থলের স্থানান্তরের ঘটনাও ঘটেছে বিস্তর। পৃথিবী নামের আমার এ আবাস বহুবার বহু রূপ ধারণ করেছে। অরণ্যচারী মানুষ যেদিন চাষবাস বুঝে উঠল, বাড়তি শস্যকণা আনলো ঘরে, গোলা বানালো খাদ্য মজুদের জন্যে, যেদিন থেকে কম বেশি ভাগাভাগি গুণ ভাগ শিখল মানুষ, সেদিন থেকেই মূলত ঝুলছে মূল। অথবা বলা যায়, কে বা কারা ঝুলিয়ে গেল মূল স্বার্থ সিদ্ধির জন্যে। স্বার্থ সিদ্ধির জন্য ওরকম একটু আধটু লাগেই। আর যদি ব্যবহার নাই করা গেল, তাহলে ছল চাতুরির মতো অস্ত্রশস্ত্র আছেই বা কেন? আবার কথা আছে, চাতুরি যদি বোঝাই গেল, তাহলে অমন অস্ত্রের মানও থাকে না, সুতরাং মূল্য চাই। শোভন শান্তির মূল্য। মানুষেরা টকবক করে ছুটছে, ছুটছে ছুটছে আর ছুটছে, শান্তির মূল্য সরে সরে যায়। মানুষেরা ছোটে, মূল্য সরে যায়। মানুষেরা ছোটে, মূল্য সরে যায়। শান্তির মূল্য কেবলই সরে সরে যায়। সুতরাং শান্তিটা আমাদেরকে একটা প্রলোভন দেখায় যে আমি আসছি বা শান্তি আসবে, কিন্তু সেই শান্তি আসে না, জীবন ফুরোয়, জীবন ফুরিয়ে যায়। তার জীবন ফুরিয়ে যায়। আপনিও সম্ভবত 76-এ না এখন? এখন আমি 76 পার করেছি। 76 পার করেছেন। এটা সার্টিফিকেট একরকম, সার্টিফিকেট কম আছে, কিন্তু আমার 76 পার হয়েছে। 77 পার করেছি। আচ্ছা, আপনার সতীর্থরা 76 উদযাপন করলো কয়েকদিন আগে, সেই হিসাবে ওই যে যদি বলি হিসাবটা এরকমই ছিল, যাক আপনি একটু বাড়ালেন। তো এই যে জীবন ফুরিয়ে যায়, পুরনো জীবন ফুরিয়ে যাচ্ছে, জীবন মৃত্যু, এই ভাবনাগুলো আপনাকে কিভাবে আলোড়িত করে বা আপনি ভাবেন কিনা? আমি একটু সবুজ ভাই বিরতিতে যাচ্ছি, ফিরে এসে এই কথাটা শুনে দর্শক আমরা আবার বিরতিতে যাচ্ছি, কথা বলছি বাংলাদেশে। আমরা বিরতির পর আবার ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। সবুজ ভাই বলছিলাম যে জীবন শুকিয়ে যায়, ফুরিয়ে যায়, এবং এই যে জীবন সায়ান্নে এসে জীবন মৃত্যু, এই যে একটা অবস্থান, মোহনা, সেই মোহনাদের মৃত্যুকে আপনি কীভাবে ভাবেন? গাছে ফলটা যখন ধরে, মানুষের চুলগুলো কাঁচা থাকে না, ওকে পেকে যায়। গাছের ফলটার কিন্তু চেহারাটা ওইরকম থাকে না, অন্য একটা কালার ধরে না? সেই কালারে তুমি কিন্তু বেশি দিন তাকে রাখতে পারো না। তুমি না চাইলেও সে তার বৃন্তচ্যুত হবেই, টুডে অর টুমরো হবেই। এখন নেচার বলতে একটি কথা আছে না, আমরা ধরে নিচ্ছি প্রকৃতি। মানুষ কিন্তু ওই ফলটির বাইরের কিছু নয়, তার সাথে তার সম্পর্ক, ফলের সাথে মানুষের সম্পর্ক একই। তুমিও ঝরে যাবে, আমিও ঝরে যাব। আমরা কিন্তু একটা প্রতিনিয়ত ফুরিয়ে যাওয়ার মতো একটি ব্যাপারের মধ্যে আছি সবাই। কোনো না কোনো একটা দিন তো আসবে, একটা উপলক্ষ আসবে, তখন যাবে।
আমি ওভাবেই ধরি, জিনিসটাকে ওভাবেই ধরি। তারপরও মনে হয় আহা, এই এই- এই- এই জায়গাগুলোকে আর তো দেখা যাবে না, এই মানুষগুলোকে তো আর দেখা যাবে না। আপনি এই কীর্তন খোলা আছে? আমার কীর্তনগুলোকে আমি দেখবো না। আমার বুড়িগঙ্গার এই গন্ধটাও আমার মানে আসবে না। এই কাহিনিগুলো তো হচ্ছে, এটা একটু আসে, এটা সামান্য আসবে। কিন্তু তুমি যদি বুঝে থাকো যে এটাই হয়, অন্য কিছু নয়, তাহলে জীবনের জন্যে যে বাড়তি কাজগুলো মানুষ করে, যার জন্যে অশান্তির সৃষ্টি হয়, যার জন্য হানাহানি হয়, যার জন্যে পাওয়ার জন্য পাগল হয়ে যায় মানুষ, সেগুলো হবে না। তুমি যদি জানো যে ঝরেই তো যায়, আর তো কিছু হয় না। মানুষকে যে ঝরে যাওয়ার ব্যাপারটা ভুলে যায় কিনা? হ্যাঁ, ভুলে যায়, কারণ মুহূর্ত, ওই মুহূর্তের মধ্যে কি হবে সে তুমি জানো না। একটার মধ্যে পড়ে যায়, তো একটা বোধের মধ্যে পড়ে যায় মানুষ, যেটা আমার দরকার হচ্ছে ওইটার মধ্যে, কিন্তু ও ফিরলে পরে কিন্তু আবার তোমার ওইটা আসে। ও যদি ওখান থেকে ফিরে আসে, তখন তার আবার উপলব্ধিটা আসে যে এই কাজটা ঠিক করি নাই। চেতনা যখন জাগ্রত হয় আবার। চেতনা, সুতরাং চেতনাকে জাগিয়ে রাখাটা খুব জরুরি। এই চেতনাটি জাগিয়ে রাখতে পারে, মৃত্যু তার কাছে ভয়াবহ মনে হয় না। কিন্তু আপনার ওই ইটা নাই যে ওই যে যেটা আমি বললাম যে এত সুন্দর পৃথিবী, আমার এই যে আড্ডা, বন্ধু বান্ধব, একটা গাছের পাতার ঝরে পড়ার যে দৃশ্যটা আপনি আর দেখতে পাবেন না, একটা ফড়িং দেখতে পাবেন না, এই জায়গাগুলো তো মানে সবই আছে, কিন্তু আপনি নাই। একটা জিনিস দেখো, এই গাছের পাতা ঝরে যাওয়ার ব্যাপারটি বলছো তো, ওইখানে বরিশাল নদীর পাড়েই বেলস পার্ক নামে একটি জায়গা আছে, আমার ছোটোবেলার সব জায়গাগুলো। এই বেলস পার্কে তোমার নদীর পাড়ে, এই নদীতে আমি রাত 12টায় ঝাঁপিয়ে পড়েছি ওই জায়গাটিতে। ওইখানে আমি বিয়ের মোহাম্মদ রফির দুনিয়াকে রাখওয়ালে গান গেয়েছি। হ্যাঁ, প্রচুর লোকজন জমা হয়ে গেছে কোত্থেকে যেন এসে, তখন গান টান গাইতে পারতাম। তো সেইখানে ছিল, এখনো গাইতে পারেন? হ্যাঁ, না, ঝাঁপ দিয়ে পড়েছি। এখন দেখো এই যে খেয়ে হারিয়ে ফেলেছি, ওই যে পাতা ঝরে পড়া, হ্যাঁ, ওইখানে আমি বেলস পার্কে বসেছিলাম। একটা একটা সেগুন পাতা শুকনো হয়ে পড়ছে, একটু আগে বৃষ্টি হয়ে গেছে এবং ভরা সবুজ চারদিকে, আর ছনের বন একটা, ওইখানে পাতাটা পড়ছে। মাথাটা ওখানে যে চ্যুত হলো সেটাও আমার চোখে পড়লো, এবং পরে সে এরকম ভাসতে শুরু করলো। ভৌকারটা হয় না ঘুড়ি, ওই একই তালে এরকম এরকম করতে শুরু করলো বাতাসে। হ্যাঁ, করতে 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 গিয়ে ছনের যে ঝোপের পরে এরকম পড়লো, পরে সে স্থির হলো। এটা আজকে তোমার ধরো গিয়ে কত 60 বছর তো হবেই, 60 অথবা ধরো 65 বছর হতে পারে। আমি আজও ভুলিনি, আমার মধ্যে আছে ওইটা, ওই পাতাটি। হ্যাঁ, এখন মৃত্যুর পরে মনে পড়বে কিনা কে জানি, আমি জানি না এসব ব্যাপারগুলো। কিংবা মানুষ এইভাবেই হয়তো চলে যায়, মৃত্যুচ্যুত হয়ে। মানুষ এই যে ভোকারটা হয়ে হয়। কিন্তু তুমি যদি সবসময় জেগে থাকো এবং সুন্দরের দিকেই ঝুঁকে থাকো এবং সত্যের দিকেই ঝুঁকে থাকো, তাহলে বড় ভালো হয়, তাহলে অত মন খারাপ হবে না। তুমি যদি মানুষের জন্যই কাজ করে যাও, সত্যিকার অর্থে, ভণ্ডামি নয়, মানে নিবেদিত থাকা সত্য, তাহলে মন খারাপ হবে না। তুমি একটা জীবন যাপন করে গেছো, মানে তাহলে এই প্রস্থানটা নিয়ে ওই আফসোসটা থাকবে না, আফসোস থাকবে না। মানুষকে আমি বলি, মানুষকে সুন্দরী হতে হবে। কিডস অল্প বয়সে যে কথা মাঝে মাঝে আমি বলেছে সে, যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। এই কথাটি আমি বিভিন্ন সময় বলি এই জন্যে যে ও আমাকে ভেতর ঢুকিয়ে গেছে। আমার কাছে জন কিটসের এই কথাটা সাংঘাতিক মনে হয়। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। তুমি যেটা এটা বলো, তুমি তবে ওটাও বলো, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। যে সত্যে সুন্দর নেই সেটা সত্য নয়, যে সুন্দর সত্য আছে সেটাই সুন্দর, যেই সুন্দর সত্য নেই সেটা সুন্দর নয়। সুতরাং আমরা যদি সুন্দরে বসবাস হয়, তাহলে সেই বসবাস ছেড়ে যাওয়ার মধ্যে একটু কষ্ট হয়, আবার সেটা আনন্দের হয়, যেটা কিছু আমি মেনে নিয়েছি, আমি জানি
আর আপনার যদি ওই যে আপনার যদি ওই যে লোভের ডোবাতে ডুবতে থাকি, ওহ। তাহলে তো মানে এক ধরনের যন্ত্রণা কাজ করবেই। লোভ একটি অত্যন্ত, মানুষকে বিপথে নেওয়া মানে কি, মানুষকে অমানুষ তৈরি করার জন্য লোভ যথেষ্ট, একটা শব্দই যথেষ্ট। সুতরাং সেই জায়গা থেকে নিজেকে প্রত্যাহার করে সুন্দরের কাছে থাকা, সেটাই জীবন এটা আমার মনে হয় তাই। এবং সেটাই শান্তি। এবং সেই ক্ষেত্রে এই যে জীবন আনন্দ, হ্যাঁ, শেষ পর্যন্ত সবাই বলতে পারে যে আনন্দে ছিলাম। এবং হ্যাঁ, আপনি এই যতটুকু পর্যায়ে এসে, কাটিয়েছি আনন্দে কাটিয়েছি। এবং আপনি এই পর্যায়ে এসে তো অন্তত এই জায়গায় তো একটু বলতে পারেন যে মানে আনন্দ উদযাপন করতে করতে এই জায়গায় আসলেন। হ্যাঁ, কোনো খেদ নেই, জীবন নিয়ে কোনো খেদ নেই, একেবারেই নেই। এবং বাকি জীবনটাও আপনার খেদিন থাকুক, সেই শুভকামনা থাকলে সৌজ ভাই। আরেকদিন আপনার সঙ্গে আরো বিস্তারে আলোচনায় যাব। আজকে প্রাণ খুলে কথা বললাম রে, ভালো লাগলো। সেটাই, আরেকদিন আলোচনায় যাব, এই ধরনের আড্ডায় বসবো। আলোচনা না, আড্ডাই তো দিচ্ছিলাম, সেটা আরেকদিন আড্ডাই দেব। সেই লোভটুকু থাকো, এই লোভটা নির্দোষ আমরা লোভ। কাউকে কিছু বোঝাতে চাই না। মানে এই লোভে কোনো দোষ নাই, সেই লোভটা রেখে আমরা শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন, আজকে কথা হচ্ছে বাংলাদেশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে কথা হচ্ছে বাংলাদেশ। শুভরাত্রি।